আমার স্বামী আবির আজ বিকেলে বিদেশ থেকে আসবে। 2 বছর সে প্রবাসে ছিল। শাশুড়িকে সকালে চা দিতে যাওয়ার সময় ঘরের বাইরে থেকে শুনতে পেলাম তিনি তার মেয়েকে বলছেন, জামাইকে বল হাসপাতালে একটা বেড খালি করতে, আমি হাসপাতালে ভর্তি হব, অন্তত সপ্তাহখানেক সেখানে থাকবো। আবির আসার পর সেখানে পাঠিয়ে দিবি। আগুন আর ঘি যেন কাছাকাছি না থাকে। তোর বাপ ওই মেয়েকে পছন্দ করে আবিরের সাথে বিয়ে দিয়েছিল। আবিরের পছন্দ ছিল না। তোর বাপ যেহেতু বেঁচে নেই, এখন ওই মেয়েকে বিদায় করতেও সময় লাগবে না। পাশে থেকে আমার ননদ বলে উঠলেন, তোমাকে কেন হাসপাতালে থাকতে হবে? তুমিও অনামিকার মামাকে বলো ওকে যেন এসে নিয়ে যায়। ও চলে গেলে তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইয়া আসলে নতুন মেয়ে দেখা শুরু করো। এই মেয়েকে আমারও পছন্দ না, সবসময় বেশি বুঝে। তোমার ছেলেকে তোমার কাছ থেকে দূরের মানুষ বানিয়ে দিবে, দেখো। শাশুড়িও তালে তাল মিলিয়ে বলে উঠলেন, সেদিন শুনলাম আবিরকে বলছে এটা লাগবে ওটা লাগবে। এখানে এসে থেকেছে কদিন, এখানে এসে কোনো কিছুতে হাত লাগাতে দেয় না আমাকে। এই মেয়ে আমার সংসার কেড়ে নেবে আমার কাছ থেকে। এত কিছু আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার ছেলের কাছ থেকে ওকে আলাদা করেই ছাড়বো। আম্মার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আবিরের থেকে আমাকে আলাদা করতে চায়? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করতে চাইছেন উনি? রাজ্যের চিন্তা যেন মাথায় এসে ভর করলো। নিজেকে সামলে নিয়ে দরজায় নক করতে দুজন চুপ হয়ে গেল। ভেতর থেকে আম্মা জুড়ে বলে উঠলেন, কে? আম্মা, আমি জানিয়ে এসেছিলাম, ভেতরে এসো। চা নিয়ে ভেতরে যেতে আমার ননদ রুম থেকে বেরিয়ে এলো। আম্মাকে চা দিয়ে নিজের রুমে চলে আসলাম। তখনই তিনি আমাকে পেছন দিয়ে ডাক দিলেন। আমি কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। আম্মা চায়ে চুমুক দিয়ে কাপটা হাতে রেখে বললেন, অনেকদিন তো হলো এখানে এসেছো, তোমাকে তো উঠিয়ে নিয়ে আসা হয়নি। আমি তোমার মামাকে ফোন করে বলে দিচ্ছি তোমাকে যেন এসে নিয়ে যায়। আবির আসলে ওকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব। ওর সাথে এখানে এসে আবার কয়েকদিন থেকে যেও। অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। আমি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকালাম। আম্মার 2 সময় 2 রকম কথা আমার ভেতরে ঝড় তুলছে। আবিরের সাথে আমার সংসার কি সত্যি ভেঙে যাবে? আমি তো আম্মাকে আমার মায়ের মতো ভালোবেসেছিলাম। ওনাকে দেখতে ইচ্ছে করলেই চলে আসতাম। উনিও আমার সাথে ভালোভাবেই থাকতো, ভালোবাসতো আমাকে। কিন্তু হঠাৎ করে এত পরিবর্তন কেন? 10 তলা ছাদ থেকে যেন নিচে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আমি অল্পতে ভেঙে গুড়িয়ে যাওয়ার মেয়ে নই। তবু নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে। আম্মার সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসলাম। খুব কান্না পাচ্ছে। আম্মার সাথে কি খোলামেলা কথা বলবো? না, থাক। মা মারা যাওয়ার পর মামার বাড়িতে মানুষ হয়েছি। মামিও কোনোদিন স্বার্থ ছাড়া ভালো ব্যবহার করেনি। মামা অত্যন্ত ভালো মানুষ। উনি ভালোর জন্যই হয়তো উনার উপর ভরসা করে বিয়েটা করেছিলাম। আমাকে পছন্দ করেছিলেন আমার শ্বশুর বাবা। নিজের ছেলে বিদেশ থাকা সত্ত্বেও ফোনে সবাইকে সাক্ষী রেখে ভিডিও কলে আমাদের বিয়ে দিয়েছিলেন। রুমে এসে খুব খারাপ লাগছে, কোনো কিছুই বুঝতে পারছি না। মামাকে কল দিলাম। 2 বার রিং হতেই মামা কল রিসিভ করলেন। আমি জোরে একটা শ্বাস টেনে বললাম, মামা। মামা হয়তো ব্যস্ত ছিলেন, চারপাশে মানুষজনের উপস্থিতি বোঝা যাচ্ছে। মামাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে আমার ডাকে জবাব দিয়ে বললেন, কেমন আছিস রে মা? জামাই বাবার কি খবর? কখন আসবে? মামা, আমার শাশুড়ি তোমাকে কল দিবে হয়তো। আজ আসতে বললে তুমি একদমই কিন্তু আসবে না। কেন রে মা, কি হয়েছে? আমার শাশুড়ি হয়তো আমাকে পছন্দ করছেন না। মামা বললেন, তোর শাশুড়ি এমনটা করবে? আমার বিশ্বাস হচ্ছে না অনু। তোর শাশুড়ি তো খুব ভালো মানুষ। তুই কি কিছু ভুল করেছিস? ভুল করলে মাফ চেয়ে নে মা। ওনাকে মায়ের মতো ভালোবাসবি, সম্মান করবি। মামা, আমি কিছুই করিনি। এর আগে উনি আমার সাথে খারাপ ব্যবহার কখনো করেনি। একটু আগে আমার শাশুড়ি আর ননদ আমাকে নিয়ে কথা বলছিলেন। আমাকে বাড়িতে পাঠিয়ে দিতে চাইছেন মামা। আমার শাশুড়ি যদি তোমাকে ফোন দেয় তাহলে তুমি একদমই আসবে না। মামা তখন বলল, তুই একদম ভয় পাস না মা। মামার সাথে কথা বলেই ফোনটা রেখে দিলাম। আমার ননদ তিশিতা এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আম্মা তোমাকে ডাকছে। আমি বললাম, আমাকে এখন কেন? হ্যাঁ, নিশিতা আবিরের ছোট বোন হওয়া সত্ত্বেও আমাকে কখনো ভাবি বলে না। আমি ওইটা নিয়ে তেমন কিছু বলি না। জীবনে যতটুকু সম্মান পেয়েছিলাম এটাই অনেক। তবে সেটা আমার ভাগ্যে টিকবে কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। আমার রুমের দরজায় গিয়ে নক করতে তিনি ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। ভেতরে ঢুকতে দেখতে পেলাম তিনি আগের মতোই বিছানাতে বসে আছেন। আমাকে দেখেই ডেকে বসতে বললেন। নিজেকে কেমন যেন পুতুল পুতুল লাগছে। যে যা বলছে তাই শুনছি। তবু কি আমার সাথে কেউ ভালো হতে দেবে না? আমার সামনে বিছানায় গিয়ে বসলাম। তিনি হাতের বাঁ পাশে রাখা 2টা শপিং ব্যাগ দিয়ে বললেন, এগুলো তোমার জন্য আনা হয়েছিল। বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে ভুলো না। এখানে একটা শাড়ি আর 3টা 3 পিস আছে। আম্মা, আজই যেতে হবে আমার? মানে উনি তো আজই আসছেন, আর আমি ওনাকে সরাসরি দেখিনি কখনো। আজ ওই বাড়ি গেলে উনি রাগ করবেন না? সেসব আমি দেখে নেব। তোমার মামা এলে তুমি চলে যেও। আমি আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালাম। আমি সর্বদা শান্তশিষ্ট মেয়ে। ঝামেলা আমার কোনো কালেরই পছন্দ ছিল না।
জোর জবরদস্তিতেও আমি নেই। আমি বিশ্বাস করি যে এটা আমার জন্য সৃষ্টিকর্তা লিখেছেন, সেটা আমারই থাকবে। ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না। আমার শাশুড়ি বললেন, যাও রুমে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে নাও। আমার কথায় রুম থেকে বাইরে চলে আসলাম। বের হতে দেখি 5-6 জন লোক বড় বড় ডালা করে সবজি মাছ মাংস নিয়ে এসেছেন। আম্মা বাইরে এসে সবাইকে রান্নাঘর দেখিয়ে দিলেন। আমাকে ছাড়া সবাই বাড়িতে এত আনন্দ করবে বা ভাবতেই কান্না আসছে আমার। নিজেকে প্রশ্ন করলাম, আমাকে কি ভালোবাসা যায় না? কেন সবাই এত দূর দূর করে আমাকে? নিজের জন্য বারাধ্যকৃত রুমে এসে কাপড় গুছিয়ে নিলাম, ব্যাগটাও গুছিয়ে নিলাম ঠিকই, কিন্তু মামাকে আগে থেকে বলে রাখায় নিশ্চিত ছিলাম যে মামা আসবে না। সবাইকে দেখাতেই ব্যাগটা গুছিয়ে নিলাম। ব্যাগটা গুছিয়ে খাটের পাশে রেখে দিলাম। বাড়িতে কোথায় কি হচ্ছে সেটা দেখতে থাকলাম। রান্নাঘরে সবাই কাজ করছিল, আমিও সেখানে দাঁড়িয়ে কাজ করা দেখছিলাম। আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। কাজের জন্য কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি দেখে যা বুঝলাম, আজকে আমাকে ছাড়া বড়সড় অনুষ্ঠান বা খাওয়া দাওয়া হচ্ছে। তখনই আমি শুনলাম মামার গলা, অনুমা। পেছনে ফিরতেই দেখি মামা মিষ্টির প্যাকেট নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার মতো কষ্টগুলো যেন সবকিছু ভেঙে চুরে বাহিরে আসতে যাচ্ছে। মামাকে এতবার নিষেধ করার পরও মামাকে আমাকে নিতে এলো। মামা চায় না আমি সংসার করি।